তাহলে যদি আমরা বলি হচ্ছে অ্যাসিড কাকে বলে, বলবা যে সকল পদার্থ পানিতে হাইড্রোজেন আয়ন তৈরি করে তাদেরকে অ্যাসিড বলে। অ্যাসিড কাকে বলে? যে সকল পদার্থ পানিতে হাইড্রোজেন আয়ন তৈরি করে, মানে পানির মধ্যে H+ আয়ন দিতে পারে, তাদেরকে বলা হয় অ্যাসিড। ওকে, এখন এর মধ্যে কিছু অ্যাসিড আছে যারা পানিতে একদম পুরোপুরি হাইড্রোজেন আয়ন দিয়ে দেয়। মনে করো তুমি 10টা অ্যাসিড নিছো, 10টা অ্যাসিডের অণু নিছো, এই 10টা অ্যাসিডের 10টাই হচ্ছে দেখা যায় তোমার পানির মধ্যে মানে হাইড্রোজেন আয়ন দিচ্ছে। আবার কিছু কিছু অ্যাসিড আছে যাদের ক্ষেত্রে দেখা যায় হচ্ছে তুমি 10টা দিছো, 10টার মধ্যে মাত্র 2টাই হাইড্রোজেন আয়ন দিতেছে। এখন যারা 10টা দিলে 10টাই হাইড্রোজেন আয়ন দিতে পারবে, মানে 10টাই বিয়োজিত হতে পারবে, তাদেরকে বলা হবে সবল অ্যাসিড। আর যারা 10টার মধ্যে মাত্র 2টা বিয়োজিত হতে পারবে তাদেরকে বলা হবে দুর্বল অ্যাসিড। মনে করো তোমাদের একটা দৌড় প্রতিযোগিতা অথবা একটা লাফ প্রতিযোগিতা, লম্বা উচ্চ লাফ প্রতিযোগিতার ক্ষেত্রে একটা রশি উচ্চ করে বাইন্ধা দেওয়া হয়, ওই রশির উপর দিয়ে লাফ দেওয়া হয়। এখন মনে করো তোমাদের দুইটা গ্রুপ করা হলো, একটা মনে করো ক্লাস 8-এর গ্রুপ আর একটা হচ্ছে ক্লাস 7-এর গ্রুপ। এখন দেখা গেছে হচ্ছে ক্লাস 7-এর 10 জন লাফ দিছে, 10 জন লাফ দিয়ে 10 জনই ওই পারে যাইতে পারছে। আর ক্লাস 8-এর দেখা গেছে 10 জন লাফ দিতে গেছে, মাত্র 2 জন লাফ দিতে পারছে, বাকি 8 জন লাফ দিয়ে ওই পারে যাইতে পারে নাই। তাহলে যদি এরকম সবাই যাইতে না পারে যেই গ্রুপের মধ্যে, ওই গ্রুপটা হচ্ছে দুর্বল গ্রুপ। আর যেই গ্রুপের 10 জনের মধ্যে 10 জনই লাফ দিয়ে চলে গেছে, সেই গ্রুপটা কিন্তু সবল গ্রুপ। এরকম যে সকল অ্যাসিড মানে সবাই বিয়োজিত হয়ে যেতে পারে, সবাই ভাঙ্গা যেতে পারে, সবাই ভাঙ্গা পানির মধ্যে হাইড্রোজেন আয়ন তৈরি করতে পারে, তাদেরকে বলা হয় সবল অ্যাসিড। আর যে সকল ক্ষেত্রে সবাই ভাঙ্গে না, কেউ ভাঙ্গে কেউ ভাঙ্গে না, আংশিক বিয়োজিত হয়, এদেরকে বলা হয় দুর্বল অ্যাসিড। সাধারণত যে সকল অ্যাসিড জৈব অ্যাসিড, এরা দুর্বল হয়। জৈব অ্যাসিড গুলি দুর্বল হয়। জৈব অ্যাসিড কোনগুলি? যেগুলি হচ্ছে জীবন আছে এরকম কোনো কিছুর মধ্যে পাওয়া যায়। জীবন আছে বলতে কি উদ্ভিদ অথবা প্রাণীতে পাওয়া যায় সাধারণত, সবসময় না। আবার যেমন হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীতে যেগুলি পাওয়া যায় এগুলি হচ্ছে জৈব অ্যাসিড। যেমন লেবুর রস, লেবু গাছে হয়, লেবুর জীবন আছে, লেবু গাছের জীবন আছে। তাহলে এই লেবুর রস থেকে যে অ্যাসিড পাওয়া যাবে এটা হচ্ছে জৈব অ্যাসিড। এখন লেবুর রস কিন্তু অ্যাসিডিক। এখন লেবুর রস যদি তোমার হাতে একটু লাগে, হাত কি পুড়ে যাবে? হাত পুড়ে যাবে না। লেবুর রস যদি তোমার জিহ্বায় লাগে, জিহ্বা কি পুড়ে যাবে? পুড়ে যাবে না। কেন পুড়বে না? কারণ এটা একটা দুর্বল অ্যাসিড, এতই দুর্বল তোমাকে কিছু করতে পারতেছে না। তারপর একটা পিঁপড়ার মধ্যে যে অ্যাসিড পাওয়া যায়, পিঁপড়া কামড় দিলে যে অ্যাসিড থাকে, এখন পিঁপড়া কামড় দিলে আমরা হাতে পায়ে খুব একটা ব্যথা পাই না, একটু জ্বলে কিছু সময়, কিন্তু হাত পুড়ে যায়, আঙ্গুল পুড়ে যায় এমন কিছু কিন্তু হয় না। তাহলে পিঁপড়ার মাঝখান থেকে যে অ্যাসিড পাওয়া যাচ্ছে এটাও হচ্ছে দুর্বল অ্যাসিড। তোমরা মালটা খাও না, কমলা লেবু, মালটা, এই জাতীয় জিনিস, জলপাই, এইগুলির মধ্যে যে অ্যাসিড থাকে এটাও দুর্বল অ্যাসিড, কারণ এগুলি খাইলে আমাদের তেমন কোনো কিছু হয় না। এরা হচ্ছে দুর্বল কারণ এরা খুব বেশি H+ আয়ন দিতে পারে না, অল্প H+ আয়ন দিতে পারে। আর এই অল্প H+ আয়নে মানুষের কোনো ক্ষতি হয় না। তাহলে তবে মজার ব্যাপার হলো কিছু কিছু অ্যাসিড, বিশেষ করে জৈব অ্যাসিড, এখান থেকে দাগাবা, জৈব অ্যাসিড গুলি পানিতে পুরোপুরি ভাবে বিয়োজিত না হয়ে আংশিকভাবে বিয়োজিত হয়। জৈব অ্যাসিড গুলি পানিতে পুরোপুরি ভাবে বিয়োজিত হয় না, বিয়োজিত না হয় কি হয়, আংশিকভাবে বিয়োজিত হয়। যেহেতু আংশিকভাবে বিয়োজিত হয় তাহলে এরা দুর্বল অ্যাসিড। তাহলে পরীক্ষা যদি কোশ্চেন আসে কারা দুর্বল অ্যাসিড, জৈব অ্যাসিড না খনিজ অ্যাসিড, তাহলে আমরা বলবো জৈব অ্যাসিড গুলি হচ্ছে দুর্বল অ্যাসিড। সবাই বলো কোন অ্যাসিড দুর্বল অ্যাসিড, আনসার লেখো। জৈব অ্যাসিড দুর্বল অ্যাসিড না খনিজ অ্যাসিডটা দুর্বল অ্যাসিড, সবাই লেখো। তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে জৈব অ্যাসিড গুলি দুর্বল অ্যাসিড। এখন এই দুর্বল অ্যাসিড গুলি কি পুরোপুরি বিয়োজিত হয় না আংশিক বিয়োজিত হয়? তাহলে এরা পুরোপুরি বিয়োজিত না হয়ে আংশিকভাবে বিয়োজিত হয়, অর্থাৎ জৈব অ্যাসিড গুলি আংশিকভাবে বিয়োজিত হয়। আংশিকভাবে বিয়োজিত হয় মানে কি? অর্থাৎ যতগুলি অ্যাসিডের অণু থাকে তার সবগুলি হাইড্রোজেন আয়ন তৈরি করে না। যতগুলি অ্যাসিডের অণু থাকে তার সবগুলি হাইড্রোজেন আয়ন তৈরি করে না, কেউ কেউ হাইড্রোজেন আয়ন তৈরি করে। তোমরা ক্লাস করতেছো প্রায় হচ্ছে 30 জন,
কিন্তু আমি একটা আনসার লিখতে বললাম, লিখলাম মাত্র 3 জন, বাকিরা কি ক্লাসে নাই না ঘুমায় গেছো? ক্লাসে কে কে আছো? আপনার যারা আছো তারা ইয়েস লেখো, ইয়েস, অথবা আমার ওই কোশ্চেনের আনসার দাও, জৈব অ্যাসিড যেটা বলছিলাম। এগুলো একটু লিখবা, লিখলে হয় কি তোমাদের ক্লাসের প্রতি একটা ইন্টারাকশন বাড়বে, না হলে তো একসময় দেখা যাবে হচ্ছে মানে ঘুমায় গেছো হঠাৎ করে, বা ক্লাসে মনোযোগ থাকবে না ওইভাবে। ঠিক আছে। জন্য আচ্ছা, যারা হচ্ছে এই হাইড্রোজেন আয়ন পুরোপুরি তৈরি করতে পারে না, কিছু তৈরি করতে পারে, এরা হচ্ছে জৈব অ্যাসিড। এই জন্য এই অ্যাসিড গুলিকে বলা হয় দুর্বল অ্যাসিড। পক্ষান্তরে খনিজ অ্যাসিড গুলি, তোমাদের সবার সামনে বই আছে তো, সবার সামনে কিন্তু বই রেখো, না হলে ক্লাস করে মজা পাবা না। আমার এই স্ক্রিন দেখার চাইতে দেখবো যে বই থেকে পড়লে আরো ভালো লাগবে। খনিজ অ্যাসিড গুলি পানিতে পুরোপুরি বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন তৈরি করে। আমরা যেগুলিকে খনিজ অ্যাসিড বলতেছি তারা পুরোপুরি পানির মধ্যে বিয়োজিত হয়ে যায়, বিয়োজিত হয়ে পুরোপুরি হাইড্রোজেন আয়ন তৈরি করে। অর্থাৎ যতগুলি অ্যাসিডের অণু থাকে তার সবগুলি বিয়োজিত হয়। কাদের ক্ষেত্রে? অজৈব অ্যাসিডের ক্ষেত্রে, অথবা হচ্ছে খনিজ অ্যাসিড। খনিজ অ্যাসিডের আরেক নাম হচ্ছে অজৈব অ্যাসিড। তাহলে এই অজৈব অ্যাসিড গুলি হচ্ছে শক্তিশালী অ্যাসিড। তাহলে আমরা যদি দুইটা অবজেক্টিভ এখান থেকে শিখি, একটা হচ্ছে জৈব অ্যাসিড যারা, এরা হচ্ছে দুর্বল অ্যাসিড, আর হচ্ছে খনিজ অ্যাসিড যারা, এরা হচ্ছে সবল অ্যাসিড। জৈব অ্যাসিড হচ্ছে দুর্বল অ্যাসিড, আর খনিজ অ্যাসিড হচ্ছে সবল অ্যাসিড, ভুল যেন না হয়। তবে কিছু অ্যাসিড আছে যেমন কার্বনিক অ্যাসিড, যেটি জৈব অ্যাসিড না হলেও দুর্বল অ্যাসিড। তাহলে এখান থেকে তোমাদের তিনটা কোশ্চেন করতে পারে, এখান থেকে তিনটা কোশ্চেন করতে পারে। 1 নম্বর কোশ্চেন হচ্ছে কার্বনিক অ্যাসিড এটা জৈব অ্যাসিড নাকি অজৈব অ্যাসিড। এখান থেকে বলছে কার্বনিক অ্যাসিড যেটি জৈব অ্যাসিড না হলেও, মানে এটা জৈব অ্যাসিড না। কার্বনিক অ্যাসিড কোনো জৈব অ্যাসিড না, তাহলে কার্বনিক অ্যাসিড হচ্ছে কি অ্যাসিড? একটা খনিজ অ্যাসিড। খনিজ অ্যাসিডগুলি নরমালি সবল হয়, কিন্তু কার্বনিক অ্যাসিড খনিজ অ্যাসিড হওয়ার পরেও এটা সবল না, এটা হচ্ছে দুর্বল অ্যাসিড। এখন মনে করো একটা ঘোড়া, ঘোড়া সবসময় সবল হয়। আরেকটা হচ্ছে ছাগল, ছাগল কিন্তু ঘোড়ার তুলনায় একটু দুর্বল হয়। এখন সব ঘোড়াই কি সবল হয়? দুই একটা ঘোড়া থাকে না অনেক দুর্বল, বয়স হয়ে গেছে বেশি, অথবা ঠিকভাবে খাইতে পারে না, এরকম কোন কারণে কিন্তু সে ঘোড়া, তারপরে কিন্তু কি হতে পারে? দুর্বল হতে পারে। এরকম কিছু কিছু খনিজ অ্যাসিড কি হতে পারে? দুর্বল হতে পারে, যেমন হচ্ছে কার্বনিক অ্যাসিড। তাহলে 1 নম্বর কোশ্চেন হচ্ছে এটা কার্বনিক অ্যাসিড জৈব অ্যাসিড না খনিজ অ্যাসিড? আনসার হবে কার্বনিক অ্যাসিড হচ্ছে খনিজ অ্যাসিড। আবারও বলতেছি, কার্বনিক অ্যাসিড হচ্ছে খনিজ অ্যাসিড। কার্বনিক অ্যাসিড কি শক্তিশালী অ্যাসিড না দুর্বল অ্যাসিড? আনসার হবে কার্বনিক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড, কার্বনিক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড। 3 নম্বর কোশ্চেন হতে পারে কার্বনিক অ্যাসিডের সংকেত লিখো। কার্বনিক অ্যাসিডের সংকেত লিখো। তাহলে কার্বনিক অ্যাসিডের সংকেতটা কি? H2CO3। কার্বনিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2CO3। ওকে। হুম, এখানে কিছু অ্যাসিড দেখাচ্ছে দুর্বল এবং শক্তিশালী অ্যাসিড। যেমন প্রথমে একটা দেখাচ্ছে সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড নিচে একটা সংকেত দিয়ে দিছে। তারপর হচ্ছে অক্সালিক অ্যাসিড, এসিটিক অ্যাসিড, এই তিনটা হচ্ছে দুর্বল, এগুলো তুমি খাইতে পারবা, সমস্যা নেই, বা এগুলো ক্ষতি করবে না। আর এগুলো হচ্ছে শক্তিশালী অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। এগুলির সামনে দেখো একটা ডেঞ্জার চিহ্ন দিচ্ছে, মানে ভয়ঙ্কর, তোমার হাতে লাগলে হাত পড়ে যাবে, কাপড় চোপড় লাগলে কাপড় চোপড় পড়ে যাবে, এরকম। এরপর এখানে আমরা দেখছিলাম যে একটা দুর্বল অ্যাসিড আর একটা হচ্ছে শক্তিশালী অ্যাসিডের তিনটা তিনটা নাম দিছিল। তাহলে পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসতে পারে 3টি দুর্বল অ্যাসিডের নাম লিখো, 3টি দুর্বল অ্যাসিডের নাম লিখো। তাহলে আমরা এই তিনটা নাম লিখে দেবো, আরো অনেক আছে, আমরা তিনটাই শিখি আপাতত। একটা কি? অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড। এই তিনটা হচ্ছে আমাদের দুর্বল অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড। তাহলে এই তিনটা আমরা মুখস্থ করবো। এরপর আসবে অ্যাসিটিক অ্যাসিডের সংকেত কি? অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হচ্ছে
সি এইচ থ্রি সি ডাবল ও এইচ, CH3 COOH, তাহলে অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3 COOH, মুখস্থ করবো আমরা। এখন এই সংকেতটাকে চাইলে কেউ একটু অন্যভাবেও লিখতে পারে, পরীক্ষা আসতে পারে। এখানে সি কয়টা, এখানে একটা সি আছে, পরে আরেকটা সি, এই যে এখানে CH3 এর মধ্যে একটা সি আছে, COOH এখানে আরেকটা সি আছে, তাহলে কয়টা সি হইলো? সবাই বলো কয়টা সি হইলো এখানে? অ্যাসিটিক অ্যাসিডের ভিতরে সি কয়টা লিখো দেখি। এমডি মুরাদ দুইটা, আর দুইটা, সামিরা দুইটা আছে, হ্যাঁ। তাহলে যেহেতু এখানে দুইটা সি, সি মানে হচ্ছে কার্বন, সি দিয়ে কি বোঝায়? কার্বন। তাহলে এখানে দুইটা কার্বন আছে, যেহেতু দুইটা কার্বন আছে তাহলে আমি এখানে সি লেখা, সি এর নিচে আমি 2 লিখতে পারবো। সি এর নিচে 2 লেখা মানে হচ্ছে দুইটা কার্বন। পরে দেখো হাইড্রোজেন কয়টা আছে, CH3, এইচ এর নিচে 3 আছে, মানে 3টা হাইড্রোজেন আছে এখানে। আবার COOH এখানে আরো একটা আছে, তাহলে মোট কয়টা হলো? 4টা হাইড্রোজেন আছে। মোট কয়টা হাইড্রোজেন আছে? 4টা। তাহলে আমি এখানে এইচ লিখে এইচ এর নিচে 4 লিখতে পারবো। এরপর হচ্ছে অক্সিজেন, অক্সিজেন আছে কয়টা? দুইটা, একটা একটা দুইটা, তাহলে অক্সিজেন লেখা, তার নিচে আমি 2 দিতে পারবো। তাহলে এইটাও কিন্তু একটা অ্যাসিটিক অ্যাসিডের সংকেত, সবাই বইয়ে লিখে রাখো। বইয়ে এই অ্যাসিটিক অ্যাসিডের উপরে এদিক দিয়ে একটা টান দাও, এই যে এভাবে টান দিয়ে এখানে লিখে রাখো C2H4O2, C2H4O2, এইভাবে অ্যাসিটিক অ্যাসিডের পাশে টান দিয়ে লিখে রাখো। আরাফাত কারেন্ট ছিল না, সমস্যা নাই, আমরা আগের ক্লাস রিভিশন দিতেছি, একটু দেখো। সবাই লিখছো? বইয়ে এই অ্যাসিটিক অ্যাসিডের পাশে টান দিয়ে এটা লিখে রাখো, অর্থাৎ এই C2H4O2 এটাও অ্যাসিটিক অ্যাসিড, আবার CH3COOH বইয়ে যেটা দেয়া আছে এটাও অ্যাসিটিক অ্যাসিড। অবজেক্টিভে 2 ভাবেই আসতে পারে, অবজেক্টিভে 2 ভাবে আসতে পারে। এরপর হচ্ছে সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড হচ্ছে C6H8O7, এটা এভাবে শিখলেই হবে, C6H8O7। এরপর আসা হচ্ছে অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড। এখন অক্সালিক অ্যাসিডের সংকেত আমি কিভাবে কালকে শিখাইছিলাম একটু মনে আছে কিনা তোমাদের, বা কিভাবে সংক্ষেপে বলে দিচ্ছিলাম? আচ্ছা, অক্সালিক অ্যাসিড মনে রাখার জন্য বলছিলাম হচ্ছে প্রথমে একটা COOH লিখে ফেলবো আমরা, COOH। এরপর আমরা এটার উল্টা ভাবে যাবো, এখানে সি লিখছি, তার পাশে আরেকটা সি লিখবো। এই সি এর ডান পাশে অক্সিজেন আছে, এটার বাম পাশে অক্সিজেন লিখবো। এই অক্সিজেনের ডান পাশে আরেকটা অক্সিজেন আছে, এই পাশে অক্সিজেন লিখবো, পরে হাইড্রোজেন আছে, এই পাশে হাইড্রোজেন লিখবো। তাহলে COOH বন্ড, এই যে টান চিহ্নটাকে বলা হয় বন্ড, বন্ড মানে বন্ধন আর কি যেটা। এরপরে আবার COOH, তাহলে এটার নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড। এটাকে এইভাবেও লিখতে পারো, অথবা আমরা এটাকে এইভাবে লিখতে পারি। কার্বন এখানে কয়টা? একটা একটা দুইটা, C2। হাইড্রোজেন কয়টা? একটা একটা দুইটা, H2। অক্সিজেন কয়টা? দুইটা দুইটা, 4টা, O4, C2H2O4। এভাবেও অক্সালিক অ্যাসিড লেখা যায়। তাহলে এখানে নিচে টান দিয়ে এভাবে লিখে রাখো, বইয়ে টান দিয়ে নিচে লিখে রাখো C2H2O4, এটাও হচ্ছে একটা অক্সালিক অ্যাসিড। লিখে রাখো, সবাই লিখো। ওকে, এরপর আসা হচ্ছে শক্তিশালী অ্যাসিড। শক্তিশালী অ্যাসিড গুলি মুখস্থ করবো আমরা। একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের সংকেত কি? H2SO4, মুখস্থ করতে হবে। সালফিউরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2SO4।
নাইট্রিক অ্যাসিডের সঙ্গে হচ্ছে HNO3, নাইট্রিক অ্যাসিড HNO3। আমার সাথে সাথে তোমরা মনে মনে বলো, তাহলে মুখস্থ হয়ে যাবে। নাইট্রিক অ্যাসিডের সঙ্গে হচ্ছে HNO3। আজকের ক্লাস শেষে আমি একটু মাইকটা অন করে দিব, তোমাদের সাথে মানে নিব। আর হচ্ছে আমরা আগামীকালকে হচ্ছে যারা হচ্ছে ক্লাস 10-এ আছো, যারা ক্লাস 10-এর শুধু ছেলে যারা, তাদের সাথে কালকে আমি একটু 15-20 মিনিটের গল্প করব। ক্লাস না, কালকে ক্লাসও হবে। ক্লাসের পরে শুধুমাত্র 10-এর ছেলে যারা আছো তাদের সাথে হচ্ছে আমি একটু মানে একটা গ্রুপে কল দিয়ে গল্প করবো একটু 10-15 মিনিট। কেমন আছো, কি খবর, খোঁজ খবর নেয় আর কি, জাস্ট গল্প করে এমনি আড্ডা দিব আর কি তোমাদের সাথে, ক্লাস 10-এর ছেলেরা যারা আছো। ওকে, দেখো তাহলে শক্তিশালী অ্যাসিড হচ্ছে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড HNO3, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে HCl। ওকে, তাহলে এটা মুখস্থ করলাম। এরপরে আসা হচ্ছে প্রাত্যহিক জীবনে অ্যাসিডের ব্যবহার এবং সাবধানতা। আমাদের দৈনন্দিন জীবনে অ্যাসিডটা কি কি কাজে লাগে আসলে, এবং অ্যাসিড থেকে আমাদের কতটুকু সাবধানে থাকা উচিত। প্রথমে দেখো বলছে বুলতা বা বিচ্ছু ফুল ফোটালে প্রচন্ড জ্বালা করে। কেন জ্বালা করে গত ক্লাসে বলছিলাম, এর কারণ হলো বুলতা ও বিচ্ছুর ফুলে থাকে হিস্টামিন নামে এক ধরনের ক্ষারক পদার্থ। তাহলে একটা বুলতা অথবা বিচ্ছু, তোমরা তো চিনো, বুলতাও চিনো, বিচ্ছু চিনো, এগুলো অনেক সময় আমাদের শরীরে বসলে বা কোনো ইয়ে লাগলে দেখা যায় আমাদের প্রচুর মানে চুলকায়, ব্যথা করে, কেমন কেমন একটা লাগে। কারণ এই বুলতা বা বিচ্ছুর হুল যেটা যেটা বিদায় দেয় ভিতরে, এই হুলের ভিতরে থাকে হচ্ছে এক ধরনের হিস্টামিন থাকে। অবজেক্টিভ আসতে পারে বুলতা এবং বিচ্ছুর হুলে কি থাকে, তাহলে আমরা আনসার করব বুলতা এবং বিচ্ছুর হুলে হিস্টামিন থাকে। বুলতা এবং বিচ্ছুর হুলে হিস্টামিন থাকে। কে কথা শোনা যাচ্ছে না, না বোঝা যাচ্ছে না কোনটা? না দেখা যাচ্ছে না কোনটা? কে দেখতে সমস্যা হচ্ছে কারো? ওকে, ঠিক আছে, তাহলে আমরা আরেকটু জোরে কথা বলতেছি, তারপর আমি আহ বুলতা বা বিচ্ছু যেটা, এটার হুলের মধ্যে থাকে হচ্ছে হিস্টামিন। এই হিস্টামিনটা হচ্ছে এক ধরনের ক্ষারক পদার্থ। হিস্টামিন হচ্ছে এক ধরনের ক্ষারক পদার্থ। এখন মনে রাখবা এসিড এবং ক্ষারক, এসিড এবং ক্ষারক এরা হচ্ছে একটার একটার উল্টা। এসিডকে শেষ করতে হলে ক্ষারক লাগবে, আবার ক্ষারক যদি কোথাও বেশি হয়ে যায় ওটাকে কমানোর জন্য আবার এসিড লাগবে। এটা হচ্ছে একটা আরেকটার উল্টা আর কি। তাহলে যেমন যে মানুষের অনেক অসুখ হলে অ্যান্টিবায়োটিক খেতে হয়, কারণ যে ভিতরে একটা ব্যাকটেরিয়া আছে ওটার উল্টা হচ্ছে অ্যান্টিবায়োটিক। এরকম এসিডের উল্টা হচ্ছে ক্ষারক, ক্ষারকের উল্টা হচ্ছে এসিড। আর এসিড আর ক্ষারক দুইটা যদি একসাথে দিয়ে দেওয়া হয় তখন ওই জিনিসটা ভালো হয়ে যায়, মানে একটা আরেকটাকে নষ্ট করে দেয়, নষ্ট করে ভালো বানায় ফেলে আর কি। আচ্ছা, এখন দেখো তাহলে বলতে এবং বিচ্ছুর হলে থাকে হিস্টামিন। হিস্টামিন কোন ধরনের পদার্থ? হিস্টামিন হচ্ছে একটা ক্ষারক পদার্থ। অবজেক্টিভ আসতে পারে হিস্টামিন কোন ধরনের পদার্থ? হিস্টামিন হচ্ছে ক্ষারক পদার্থ। তাই এসব ক্ষেত্রে জ্বালা নিবারণের জন্য, যে মলম ব্যবহার করা হয় তাতে থাকে ভিনেগার অথবা বেকিং সোডা, যেগুলো হচ্ছে অ্যাসিড কিংবা অ্যাসিড জাতীয়। তাহলে হচ্ছে এই যে যে বুলতায় কামড় দিল, তোমাকে যে হিস্টামিন নামক ক্ষারক পদার্থ সে তোমার শরীরে ঢুকায় দিল, এটা দূর করার জন্য তোমাকে একটা ওষুধ খাইতে হবে, ওইখানে একটা মলম লাগাইতে হবে। এই মলমের ভিতর কি থাকবে? এই মলমের ভিতরে থাকবে ভিনেগার। এই মলমের ভিতরে থাকবে হচ্ছে ভিনেগার অথবা বেকিং সোডা। ভিনেগার এবং বেকিং সোডা এগুলি হচ্ছে অ্যাসিড অথবা অ্যাসিডের মতো কাজ করে আর কি এরা। তাহলে এই অ্যাসিডটা কি করবে? ওই ক্ষারকটাকে নষ্ট করে ফেলবে। তাহলে এইগুলো কি করে? ওই ক্ষারকের সাথে বিক্রিয়া করে সেগুলোকে নিষ্ক্রিয় করে দেয়, ফলে আর জ্বালা থাকে না। এরপর আমরা পড়ছিলাম সাধারণত আমরা মাংস, পোলাও, বিরিয়ানি এই ধরনের খাবার খাওয়ার পর একটু ড্রিঙ্কস করি, একটু ঠান্ডা মানে কোমল পানি খাই, আরসি খাই, কেউ কেউ পেপসি খাই, কেউ কোকা কোলা খাই, তাই না? এখন মাংস, পোলাও, বিরিয়ানি এগুলি খাওয়ার পরে কেন আমরা কোকা কোলা খাই, পেপসি খাই ইত্যাদি?
এরপরে তোমরা যেদিনই পেপসি কিনবা, ওই পেপসির গায়ে লেখা দেখবা কি কি আছে ওইটার ভিতরে। দেখবা একটু চিনি আছে, লেখা আছে একটু চিনি আছে, তারপরে লেখা দেখবা এখানে একটু হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, তারপরে দেখবা কার্বন ডাই অক্সাইড আছে। এরপরে দিন যেই পেপসি খাবা কোকা কোলা খাবা, এটা একটু পড়ে দেখবা ভিতরে ওইটার মধ্যে কি কি লেখা আছে, ওটার ভিতরে কি কি আছে। এখন ওইখানে একটা জিনিস থাকে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে পেপসির মধ্যে, তারপর হচ্ছে কোকা কোলা বলো, 7 আপ বলো, যাই বলো না কেন, এর মধ্যে একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। এখন এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কি হয়, আমাদের পেটে যে খাবারটা থাকে এই খাবারটাকে পরিপাক করতে সাহায্য করে। বিশেষ করে খাবারটা যদি একটু ভারী খাবার হয়ে যায়, তখন আমাদের শরীরের ভিতর স্বাভাবিক যে পিএইচ থাকে ওটা পরিপাক করে সারতে পারে না, আরেকটু বেশি অ্যাসিড দরকার হয়। তখন আমরা যদি একটু ওই খাই, কোক 7 আপ এগুলি একটু খাই, তাহলে ওইটার অ্যাসিড থেকে যে আমার এই খাবারটাকে সাহায্য করে, কারণ এগুলোতে স্বল্প মাত্রায় হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। এটাই। তাহলে দেখি এখানে কি লিখছে। আমরা প্রায় সাধারণত মাংস, পোলাও, বিরিয়ানি এই ধরনের খাবার খাওয়ার পর কোনো ধরনের কোমল পানীয় পান করি, এটা কি আমাদের কোনো কাজে আসে? আসলে খাবার হজম করার জন্য আমাদের পাকস্থলীতে নির্দিষ্ট মাত্রায় হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন হয়। পাকস্থলীতে নির্দিষ্ট মাত্রায় হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন হয় খাবার হজম হওয়ার জন্য। এই মাত্রার হেরফের হলে আমাদের পরিপাকে অসুবিধা হয়। কোমল পানীয়গুলি অল্প মাত্রায় অ্যাসিডিক, তাই গুরুপাক খাবার পর কোমল পানীয় আমাদের পরিপাকে সাহায্য করে। গুরুপাক খাবার মানে কি, মানে ভারী খাবার টাবার আর কি এগুলা। অষ্টম শ্রেণীতে তোমরা জেনেছো যে লেবু, কমলা, আপেল, পেয়ারা, আমলকি ইত্যাদি নানা রকম ফলের মাঝেও নানা রকম জৈব অ্যাসিড আছে, যেগুলো আমাদের খুবই প্রয়োজনীয়। আবার কিছু কিছু অ্যাসিড আছে যেগুলি রোগ প্রতিরোধও করে, যেমন ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড। তোমরা কি জানো ভিটামিন সি ক্ষত সারাতে খুবই সহায়ক? গত ক্লাসে আমরা এটা বলছিলাম। ভিটামিন সিটা একটা ক্ষত সারাইতে খুব কাজে দেয়। মনে করো একজন মানুষের একটু হাত কেটে গেছে, অথবা ডাক্তার একটা ব্যান্ডেজ করে দিছে, ডাক্তার তাদের ওষুধটা পরে প্রেসক্রিপশন করে দেয়, ওই প্রেসক্রিপশনের মধ্যে একটা ওষুধ থাকে ভিটামিন সি। ভিটামিন সি মানে সিবিট। সিবিট হচ্ছে একটা ভিটামিন সি এর ওষুধ। তাহলে ডাক্তার তাকে সিবিট খাইতে দেয়। সিবিট খেলে কি হয়, সিবিট খেলে ওই যে তোমার কাটা দাগটা বা কাটাটা এটা দ্রুত সেরে যেতে ভালো করে। তাহলে ভিটামিন সি হচ্ছে ক্ষত সারাতে সাহায্য করে, অবজেক্টিভ আসতে পারে। ভিটামিন ক্ষত সারাতে সাহায্য করে কোন ভিটামিন? তাহলে ক্ষত সারাতে সাহায্য করে হচ্ছে ভিটামিন সি। আর যদি হচ্ছে ভিটামিন সি এর পরিমাণটা আমাদের শরীরে কম হয়, আমাদের শরীরে যদি ভিটামিন সি এর পরিমাণ কম হয়, তাহলে স্কার্বি রোগ হয়। আমাদের শরীরে যদি ভিটামিন সি এর পরিমাণ কম হয়, তাহলে হচ্ছে স্কার্বি রোগ হয়। এখন যে কি বলে, এখন যদি বলা হয় হচ্ছে স্কার্বি রোগগুলি কি, বা স্কার্বি রোগ কোনটা বলা হয়। স্কার্বি রোগটা হচ্ছে মূলত তোমার ধরো হচ্ছে সাধারণত যে হাত পায়ে একটু দুর্বল লাগে, টায়ার্ড লাগে, হাতে পায়ে একটু ব্যথা পাওয়া যায়, এই জাতীয় হচ্ছে। এবং এটা যদি তুমি হচ্ছে না করাও, ঠিক মতো চিকিৎসা না করাও, তাহলে শরীরে একটু রক্ত শূন্যতা দেখা দেয়, মাড়ির ভিতর থেকে অনেক সময় রক্ত বের হয়, আহ ইত্যাদি আর কি। এগুলো হচ্ছে স্কার্বি রোগ। স্কার্বি রোগ হলে তোমার শরীরে একটু দুর্বলতা দেখা যাবে, মানে খাওয়ার একটু অনীহা থাকবে, এরপর হচ্ছে আস্তে আস্তে রক্ত শূন্যতা দেখা দেয়, এই আর কি। এগুলো হয় ভিটামিন সি এর অভাবের জন্য। যাই হোক, আম, জলপাই ইত্যাদি নানা রকম আচার সংরক্ষণে কি অ্যাসিড ব্যবহার করা হয় সেটি কি তোমরা জানো? এটি হলো ভিনেগার। ভিনেগার কোনটা? এই অ্যাসিটিক অ্যাসিডের নামই হচ্ছে ভিনেগার। অ্যাসিটিক অ্যাসিডকে একটু প্রসেস করলে যেটা হয় সেটাই হচ্ছে ভিনেগার। যদি বলা হয় ভিনেগারের সংকেত লিখো, তাহলে এটা লিখবা অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH, এটা হচ্ছে ভিনেগার। এটাকে আমরা আরেকভাবেও লিখছিলাম একটু আগে। কয়টা কার্বন আছে এখানে? দুইটা। তাহলে C2, কয়টা হাইড্রোজেন আছে? চারটা। H4, অক্সিজেন কয়টা? দুইটা। O2। এটাও হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। আমরা এইভাবেও লিখতে পারি, অথবা বইয়ে যেভাবে লিখছে এইভাবে লিখতে পারি। প্রশ্নে দুইভাবেই আসতে পারে। এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের সংকেত। অ্যাসিটিক অ্যাসিডের আরেক নাম হচ্ছে কি? ভিনেগার। তাহলে তোমরা দেখবা বাসায় যখন আচার বানায়, আচারের মধ্যে ভিনেগার দেয়, খেয়াল করে দেখবা। যদি হচ্ছে কারো বাসায় ভিনেগার না থাকে, কারো বাসায় যদি ভিনেগার না থাকে, তখন দেখবে একটু লেবুর রস দিয়ে দেয়, কারণ লেবুর রসেও অ্যাসিড থাকে। বিয়ে বাড়িতে দাওয়াত খাওয়ার পর বুরহানি বা দই খেলে কোনো লাভ হয় কি? হ্যাঁ, লাভ হয়। কোমল পানির মতো বুরহানি বা দই খেলে এতে বিদ্যমান ল্যাকটিক অ্যাসিড হজমে সাহায্য করে। তাহলে দেখো, বুরহানি অথবা দই, বুরহানি অথবা দই, এটার মধ্যে কি অ্যাসিড থাকে? ল্যাকটিক অ্যাসিড। সবাই লেখো, বুরহানি অথবা দই, এটার মধ্যে কি অ্যাসিড থাকে? যেমন থাকে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। বুরহানি অথবা দইয়ে থাকে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড।
ফারজানা স্ক্রিন দেখা যাচ্ছে না? আমার এখান থেকে তো দেখা যাচ্ছে, আমি এর সাথে একটা মোবাইল দিয়েও দেখতেছি যে দেখা যাচ্ছে স্ক্রিন। তাহলে তোমার নেটওয়ার্কের সমস্যা, একটু কেটে দিয়ে আবার ঢুকতে হবে। ফারজানা আক্তার, যদি স্ক্রিন দেখা না যায় কেটে দিয়ে আবার একটু ঢুকো। ওকে। তাহলে বুরহানি অথবা দই, এটার মধ্যে থাকে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। তা ল্যাকটিক অ্যাসিড আমাদের কিসে সাহায্য করে? হজমে সহায়তা করে। তাহলে অবজেক্টিভ আসতে পারে হজমে সহায়তা করে কোন অ্যাসিড? উত্তর হবে ল্যাকটিক অ্যাসিড। এরপরে বলছে, তোমরা কি জানো কেক, বিস্কুট, পাউরুটি ফোলানো হয় কিভাবে? এটা করা হয় বেকিং সোডার মাধ্যমে। তোমাদের বাসায় দেখবা হচ্ছে কেক টেক বানাইলে করালে, এখন তো সবাই এগুলো ম্যাক্সিমাম বাসায় বানায়। কেক টেক বানাইলে ওটার মধ্যে একটু বেকিং সোডা দিয়ে দেয়, বা হচ্ছে দোকানে যে নান রুটি বানায়, নান রুটির মধ্যে একটু বেকিং সোডা দিয়ে দেয়। বেকিং সোডা দিলে এই বেকিং সোডাটা হচ্ছে ভেঙে যায়, ভেঙে সেখানে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। বেকিং সোডা ভেঙে কি উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, যে কার্বন ডাই অক্সাইডটা হচ্ছে রুটিটাকে ফোলায় সাধারণত। এখন এই বেকিং সোডা থেকে কিভাবে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, এটা কিন্তু আমরা গত ক্লাসে তোমাদেরকে দেখাইছিলাম। যে বেকিং সোডা জিনিসটা আসলে কি? বেকিং সোডাটা হচ্ছে তোমার সোডিয়াম বাইকার্বনেট। লিখে রাখো, বেকিং সোডা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। কোথায়? এই যে বেকিং সোডা আছে না, এই বেকিং সোডা এইভাবে গোল করো, গোল করে এইভাবে একটা টান দেবো। টান দিয়ে প্রথমে বাংলায় লেখো সোডিয়াম বাই কার্বনেট। মানে বেকিং সোডার নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। বাংলা লিখবা, লিখে এভাবে একটা ব্র্যাকেট চিহ্ন দিবা। ব্র্যাকেট দিয়ে সোডিয়াম বাইকার্বনেটটা কিভাবে লেখে? এন এ, এটার নাম হচ্ছে সোডিয়াম। এন এটা হচ্ছে সোডিয়াম। বাইকার্বনেট, বাই মানে একটা এইচ থাকবে, কোথাও যদি একটা এইচ থাকে ওটাকে বলা হয় সাধারণত বাই। CO3, এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট বা বেকিং সোডা। সোডিয়াম বাইকার্বনেট সংক্ষেপে লিখে রাখো। আরাফাত, স্ক্রিন দেখা না গেলে কেটে দিয়ে ঢুকতে হবে আবার, অথবা যে রুম থেকে ক্লাস করতেছো একটু জায়গাটা সরে, যে রুমে ভালো নেট আছে, ওয়াইফাই অথবা হচ্ছে যেখানে মোবাইলের নেট ভালো পায়, ওইটার আশেপাশে একটু বসতে হবে। ফারজানা কি দেখতে পাচ্ছ এখন? লেখা বোঝা যায় না? আমি তো মুখে বলতেছি আপনাদের, দেখা না বুঝতে তো খুব একটা সমস্যা না। তাননিম, কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, আরেকটু জোরে বলবো, ঠিক আছে। তাহলে বেকিং সোডা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, বাংলায় তো লিখতে পারবা, সমস্যা নাই। আর সংকেত দিয়ে যেটা লিখতে হবে সেটা আমি আবার এখানে একটু লিখে দিই যদি না বোঝা যায় থাকে। প্রথমে হচ্ছে এন লেখা, তার নিচে ছোট করে একটা এ, এন এ, এটা হচ্ছে সোডিয়াম। পরে হচ্ছে একটা এইচ, পরে হচ্ছে একটা সি, পরে হচ্ছে একটা ও, পরে হচ্ছে একটা থ্রি। এন এ এটা ছোট হাতের, পরে হচ্ছে একটা এইচ বড় হাতের, পরে একটা বড় হাতের সি, পরে একটা বড় হাতের ও, তারপরে হচ্ছে থ্রি। NaCO3, সোডিয়াম বাইকার্বনেট। ওকে। এই বেকিং সোডাকে তাপ দিলে বেকিং সোডাটা ভেঙে যায়, ভেঙে সেখান থেকে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। বেকিং সোডাটাকে তাপ দিলে সেটা ভেঙে সেখান থেকে উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এখন এই বিক্রিয়াটাও গত ক্লাসে আমরা দেখাইছিলাম। এই NaCO3 এটাকে যদি তুমি তাপ দেও, এই যে এরকম এইরকম চিহ্ন দেওয়া হলে এটার নাম হচ্ছে তাপ দেওয়ার চিহ্ন। দেখো আমি একটা চিহ্ন দিছি, এই চিহ্নটা হচ্ছে কিসের চিহ্ন? তাপ দেওয়ার চিহ্ন। তাহলে সোডিয়াম বাইকার্বনেটকে যদি ভাঙি তাহলে আমাদের এখান থেকে উৎপন্ন হবে প্রথমে সোডিয়াম কার্বনেট, Na2CO3, এগুলো তোমাদের আসবে না মনে করি। প্লাস হচ্ছে এখান থেকে আরো উৎপন্ন হয় পানি, H2O, এটা হচ্ছে পানির সংকেত, একদম ভালো করে মুখস্থ করে রাখবা। H2O এটাই হচ্ছে পানি, যে তোমরা পানি খাও সব কিন্তু এই যে এটাই H2O, এটা খাও আসলে। এটার সাথে সাথে আরো উৎপন্ন হয় CO2, কার্বন ডাই অক্সাইড। এটা পরে একটু সমতা করা লাগে, তোমাদের সমতা টমতার দিকে আমি আর যাচ্ছি, জাস্ট খালি এটা মনে রাখবা। সোডিয়াম বাইকার্বনেটকে যদি তাপ দেওয়া হয়, তাপ দিলে সেখান থেকে সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়, প্লাস পানি উৎপন্ন হয়, প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এই কার্বন ডাই অক্সাইড তো গ্যাস, সে কি করে বের হয়ে যাওয়ার চেষ্টা করে বা বের হতে চায়।
আর যে রুটি বানাই ফেলতো বের হইতে পারে না, তখন রুটিটা ফুলে যায়। আশা করি এইটুকু তোমরা বুঝছো। এখন আসলে হচ্ছে আমরা টয়লেট পরিষ্কার করার জন্য যে বাসায় পরিষ্কারক ব্যবহার করি, মানে হারপিক ব্যবহার করি, এই হারপিকের ভিতরে কি থাকে? এই হারপিকের ভিতরে মূল উপাদান থাকে হচ্ছে শক্তিশালী অ্যাসিড। কি কি অ্যাসিড? হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। তাহলে টয়লেট পরিষ্কারের জন্য যে পরিষ্কারক ব্যবহার করা হয়, এই পরিষ্কারকের মূল উপাদান হচ্ছে এইগুলি: হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড। এবং এগুলি খুব ডেঞ্জারাস, যেখানে পড়বে ওইখানে অবস্থা খারাপ করে ফেলবে। তোমরা ক্লাস থেকে কেউ কেউ লিভ করছো দেখতেছি, 2-3 জন লিভ করছো মনে হচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে সৌর প্যানেল তৈরিতে সৌর বিদ্যুৎ সংরক্ষণের জন্য বাসা বাড়িতে যে আইপিএস চালানো হয়, এটাতে যে ব্যাটারি ব্যবহার করা হয়, এটার এখানে একটা যে অ্যাসিড দেওয়া হয় সেটা হচ্ছে কি? সালফিউরিক অ্যাসিড। এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তাহলে অবজেক্টিভ আসতে পারে আইপিএস এর ব্যাটারিতে কোন অ্যাসিড দেওয়া হয়? সালফিউরিক অ্যাসিড। তোমরা যেন ফসল উৎপাদনের জন্য সার হলো অতি প্রয়োজনীয় একটা জিনিস। আমরা যদি ভালো ফসল উৎপাদন করতে চাই, আমাদের গাছের গোড়াতে অথবা হচ্ছে ধানের জমিতে আমাদের সার দিতে হয়। তাহলে এই ফসলের জন্য কি দিতে হয়? সার দিতে হয়। আমরা সার যে দিই, কি কি সার আসলে দেই আমরা তো কিছু চিন্তা করি। আমরা দোকান থেকে যাই, বলি সার দেন, নিয়ে এসে পড়ি। তামিম একটু কেটে দিয়ে ঢুকো না হয়? একটু কেটে দিয়ে ঢুকো মনে হয়। বাকিরা শুনতে পাচ্ছ? আমি এমনিতে একটু আস্তে কথা বলতেছি, বেশি কথা বলে আসলে টায়ার্ড হয়ে যাই। বাকিরা শুনতে পাচ্ছ তো না? দেখি সামনে তোমাদের জন্য একটা মাইক্রোফোন কিনে নিতে হবে, যাতে আস্তে কথা বললে তোমাদের কাছে একদম জোরে গিয়ে লাগে আর কি। ওকে, তামিম একটু কেটে দিয়ে আবার ঢুকো, শুনতে পারবা? অথবা একটা ইয়ারফোন ইউজ করো, বা মোবাইলের ভলিউমটা একটু দেখো ম্যাক্সিমাম বাড়ানো যায় কিনা। ওকে, তাহলে আমরা যে সারগুলি ব্যবহার করি, আমরা কি কি সার ব্যবহার করি? আমরা হচ্ছে একটা সার ব্যবহার করি, নাম হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট। তাহলে অ্যামোনিয়াম নাইট্রেট কি? একটা সার, মুখস্থ রাখতে হবে এটা। এরপর হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। অ্যামোনিয়াম সালফেটটা হচ্ছে একটা সার। অ্যামোনিয়াম ফসফেট, এই তিনটা হচ্ছে আমাদের সার। তাহলে এই তিনটা সার আমরা মাটিতে ব্যবহার করি, মানে ফসলের জন্য। কি কি সার? অ্যামোনিয়াম নাইট্রেট। তাহলে এই সংকেত মুখস্থ করতে হবে আমাদের। NH4, এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম। NO3, এটার নাম হচ্ছে নাইট্রেট। তাহলে সবটুক মিলে হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট। অ্যামোনিয়াম নাইট্রেট। পরে হচ্ছে NH4, এটার নাম অ্যামোনিয়াম। এরপর যদি SO4 দেয়, ওটার নাম হচ্ছে সালফেট। তাহলে এটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। এখানে একটা যোজনীর ব্যাপার থাকে, একজনের যোজনী আরেকজনকে দিয়ে দিতে হয়। তাহলে সালফেটের যোজনী হচ্ছে 2, এটা অ্যামোনিয়ামের নিচে বসবে। আর অ্যামোনিয়ামের যোজনী হচ্ছে 1, এটা সালফেটের নিচে বসবে। সাধারণত 1 হইলে আর দিতে হয় না। যেমন এই যে আগেরটা দেখো, অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়ামের যোজনীও 1, নাইট্রেটের যোজনীও 1, এই জন্য কেউই দিতে হয় নাই। এরপর আসে হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট। এটা কোথায় লিখি? আচ্ছা, এটা আমরা পরের সূত্র থেকে লিখি। তাহলে এখানে লিখি হচ্ছে আমরা এই যে অ্যামোনিয়াম ফসফেট। তাহলে অ্যামোনিয়াম হচ্ছে, অ্যামোনিয়ামের সংকেত কি সবার মুখস্থ হয়ে যাওয়ার কথা। NH4 মানেই হচ্ছে অ্যামোনিয়াম। NH4 মানেই কি? অ্যামোনিয়াম। আর ফসফেট, ফসফেট মানে হচ্ছে PO4। সালফেট মানে হচ্ছে SO4। নাইট্রেট মানে হচ্ছে NO3। এগুলো একটু মুখস্থ রাখতে হবে। এই অ্যামোনিয়ামের যোজনী হচ্ছে 1, তাহলে PO4 এখানে 1 বসাবো, 1 তো আমাদের লিখতে হবে না। আর ফসফেটের যোজনী হচ্ছে 3, তাহলে অ্যামোনিয়ার নিচে লিখতে হবে 3। তাহলে NH4 হোল 3, মানে পুরাটা নিচে 3, তারপরে হচ্ছে PO4। তাহলে এটাকে বলা হবে অ্যামোনিয়াম ফসফেট। তাহলে এই তিনটা সংকেত কিন্তু তোমাদের পরীক্ষা আসতে পারে। তোমরা আজকে একটা ক্লাস শেষে সবাই খাতায় লিখে আমাকে ছবি পাঠাবা।
এই অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট, এই তিনটা সংকেত। তারপরে একটু আগে পড়ছি তিনটা দুর্বল অ্যাসিড, তিনটা শক্তিশালী অ্যাসিড। এই তিনটা 6টা অ্যাসিডের সংকেত, আর এই 9টা সংকেত আমাকে লেখা সবাই ছবি পাঠাবা। আমাকে পার্সোনালি পাঠাবো না গ্রুপে? আচ্ছা গ্রুপে দিও, সবাই গ্রুপে দিও। তাহলে আর সার কারখানা এগুলি তৈরি হয় যথাক্রমে নাইট্রিক অ্যাসিড থেকে। অ্যামোনিয়াম নাইট্রেটটা তৈরি হয় কোথায় থেকে? নাইট্রিক অ্যাসিড থেকে। অ্যামোনিয়াম সালফেটটা তৈরি হয় কোথায় থেকে? সালফিউরিক অ্যাসিড থেকে। অ্যামোনিয়াম ফসফেটটা তৈরি হয় কোথায় থেকে? ফসফরিক অ্যাসিড থেকে। তাহলে দেখো অ্যাসিডের কত দরকার। যদি আমাদের নাইট্রিক অ্যাসিড না থাকতো তাহলে আমরা অ্যামোনিয়াম নাইট্রেট তৈরি করতে পারতাম না, কারণ অ্যামোনিয়াম নাইট্রেট তৈরি করতে হয় নাইট্রিক অ্যাসিড থেকে। তাহলে নাইট্রিক অ্যাসিডের আমাদের অনেক দরকার আছে। সালফিউরিক অ্যাসিড যদি না থাকতো তাহলে আমরা অ্যামোনিয়াম সালফেট প্রস্তুত করতে পারতাম না। ফসফরিক অ্যাসিড যদি না থাকতো আমরা অ্যামোনিয়াম ফসফেট তৈরি করতে পারতাম না। কাজে আমাদের জীবনে এই অ্যাসিডগুলির প্রয়োজনীয়তা অপরিসীম। কাজে আমাদের জীবনে অনেক অ্যাসিডের দরকার, তবে এগুলো আমাদের ভালো কাজে ব্যবহার করতে হবে। তাহলে দেখা যাচ্ছে আমাদের প্রাত্যহিক জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে নানা রকমের অ্যাসিড, তাই আমাদের জীবনে অ্যাসিডের ভূমিকা অপরিসীম ও অনস্বীকার্য। তাহলে পরীক্ষা যদি লেখে যে আমাদের জীবনে অ্যাসিডের ভূমিকা কি, 2 মার্কে লেখো। আমাদের জীবনে অ্যাসিডের অবদান কি, এটা 2 মার্কে লেখো। তখন কি 1 লাইন লিখে দিবা যে আমাদের জীবনে অ্যাসিডের ভূমিকা অপরিসীম অনস্বীকার্য? না। যদি পরীক্ষায় আসে আমাদের জীবনে অ্যাসিডের ভূমিকা কি, তাহলে আমরা প্রথমে এই লাইনটা লিখবো, আমাদের প্রাত্যহিক জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে নানা রকম অ্যাসিড। আমাদের প্রাত্যহিক জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে নানা রকম অ্যাসিড। 2 নাম্বার লিখবো, তাই আমাদের জীবনে অ্যাসিডের তাই কথাটা কেটে দেব, আমাদের জীবনে অ্যাসিডের ভূমিকা অপরিসীম ও অনস্বীকার্য। এরপরে লিখবো, যেমন আমরা সার হিসেবে, না এখানে লিখবো যে ফসল উৎপাদনের জন্য সার হলো অতি প্রয়োজনীয় একটি জিনিস। সার হিসেবে আমরা ব্যবহার করি যেগুলো, কথাটা কেটে দেবা, সার হিসেবে আমরা ব্যবহার করি বা সার হিসেবে আমরা যেগুলো ব্যবহার করি তার অন্যতম হলো অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট। এবং সার কারখানায় এগুলি তৈরি হয় যথাক্রমে নাইট্রিক অ্যাসিড থেকে, সালফিউরিক অ্যাসিড থেকে, ফসফরিক অ্যাসিড থেকে। এটুকু লেখা, পরের এটুকু লিখবা। এর সাথে তোমরা আরো জিনিস দিতে পারো যে আমাদের বিভিন্ন ধরনের ফলমূল সংরক্ষণে বা আচার বানাইলে আচার সংরক্ষণে অ্যাসিড দিতে হয়, যেমন এখানে আমরা ভিনেগার বানাইলাম। তারপর হচ্ছে ওষুধ বানানোর জন্য, যেমন হচ্ছে যখন আমাদের একটা হোল মানে বোলতা যখন হুল ফুটাই দিছিল ওইটার জন্য যে ওষুধ বানাইছো সেই ওষুধের জন্য তোমার অ্যাসিড লাগছে। তাহলে দেখো যদি তোমাকে বলে আমাদের দৈনন্দিন জীবনে অ্যাসিডের প্রয়োজন কি, তাহলে আমরা লিখবো কিছু কিছু ওষুধ বানানোর জন্য আমাদের অ্যাসিডের প্রয়োজন হয়। 2 নম্বর লিখবো বিভিন্ন ধরনের আচার বানানোর জন্য আমাদের হচ্ছে ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিডের প্রয়োজন হয়। এরপর লিখবো আমাদের জমিতে যে সার ব্যবহার করি এই সারের মেইন উপাদান হচ্ছে বা এই সারটা হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম ফসফেট। আর এই অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট তৈরি হয় নাইট্রিক অ্যাসিড থেকে, সালফিউরিক অ্যাসিড থেকে, ফসফরিক অ্যাসিড থেকে। কাজে আমাদের প্রাত্যহিক জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে নানা রকম অ্যাসিড। আমাদের জীবনে অ্যাসিডের ভূমিকা অপরিসীম ও অনস্বীকার্য। এভাবে লিখে দিবা, 2 মার্কের জন্য আসতে পারে, 3 মার্কের জন্য আসতে পারে। তবে কিছু কিছু অ্যাসিড, বিশেষ করে শক্তিশালী অ্যাসিড যেমন সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই 3টে অ্যাসিডের নাম কি? এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখানে আগেও লেখা আছে একবার, এই যে H3PO4 ফসফরিক অ্যাসিড, H2SO4 সালফিউরিক অ্যাসিড, HNO3 নাইট্রিক অ্যাসিড, নামগুলো মুখস্থ করবা সুন্দর করে। মানবদেহের জন্য যেমন মারাত্মক ক্ষতিকর, তেমনি আমাদের অনেক প্রয়োজনীয় এবং নিত্য ব্যবহার্য জিনিসপত্রের অনেক ক্ষতি করে। আমাদের শরীরে কোথাও লাগলে সেই স্থান পুড়ে যায় এবং সেখানে মারাত্মক ক্ষত সৃষ্টি করে। আমাদের শরীরে কোথাও লাগলে সেই, আচ্ছা তোমরা হয়তো অ্যাসিড হলে মানুষের শরীরে কিভাবে জ্বলসে যায় দেখছো, ইত্যাদি ইত্যাদি, এগুলি পড়বা হালকা। তবে অ্যাসিডের ব্যবহার আমাদের খুব সাবধান হতে হবে। কোনো কারণে গায়ে অ্যাসিড পড়লে সাথে সাথে প্রচুর পানি দিয়ে সেই জায়গা ধুয়ে ফেলতে হবে। কোনো কারণে আমাদের শরীরে অ্যাসিড পড়লে প্রচুর পানি দিয়ে সেই জায়গাটা ধুয়ে ফেলতে হবে। এখন আসো, এতক্ষণ যা পড়লাম এগুলো আমরা গত ক্লাসের পড়া ছিল, পুরাতন টপিক ছিল। এখন আমরা নতুন টপিক পড়ি একটু। অ্যাসিডের অপব্যবহার, আইন কানুন এবং এটার সামাজিক প্রভাব কি। অ্যাসিডের অপব্যবহার, আইন কানুন এবং সামাজিক প্রভাব।
পৃথিবীর সকল সমাজে এক দুজন খারাপ বা নিষ্ঠুর চরিত্রের মানুষ থাকে, সব জায়গায় ভালো মন্দ মিলেই তো মানুষ, তাই না? আমাদের সমাজেও আছে। তারা নিজের প্রতিহিংসা মেটাতে অন্য মানুষের শরীরে এসিড ছুড়ে মারার মতো ভয়ানক অপরাধ করে। রাগ উঠছে, এসিড ছুড়ে মেরে দিছে। আর আগে তো এগুলো আর অনেক বেশি হইতো, যে আগে অনেক সময় হচ্ছে বিশেষ করে মানে নারীদের ক্ষেত্রে এই জিনিসটা অনেক বেশি করতো। যে সাপোজ কেউ কাউকে ডিস্টার্ব করতো, ডিস্টার্ব করে দেখা যাচ্ছে হচ্ছে মেয়েটা ভালো মেয়ে, সে পাত্তা দিচ্ছে না, তখন কি করতো? অনেক খারাপ প্রকৃতির মানুষ ছিল যারা এসিড ছুড়ে মারতো। মারার মতো ভয়ঙ্কর এসিড ছুড়ে মারার ফলে মানুষের শরীর সম্পূর্ণ ঝলসে যায়। মুখমণ্ডলে এসিড ছুড়লে সেটি বিকৃত আকার ধারণ করে। এই কারণে যারা এসিড সন্ত্রাসের শিকার হন তারা তাদের বিকৃত চেহারা জনসম্মুখে আসতে চায় না, এমনকি অনেক ক্ষেত্রে তারা আত্মহত্যাও করে। একজন মানুষের মুখে এসিড মারছে, এটা পুরুষ মানুষ হোক বা মহিলা মানুষ হোক না কেন, যার মুখে এসিড মারছে তার মুখটা তো একদম পুড়ে যায়। এই মুখটা দেখতে খুব ভয়ানক লাগে, দেখতে খুব বিশ্রী লাগে। যখন দেখতে খুব বিশ্রী লাগে তখন তো হচ্ছে সে আসলে এই মুখ আর মানুষকে দেখাইতে চায় না, তখন অনেকে আত্মহত্যাও করে ফেলে। এক সমীক্ষায় দেখা গেছে যারা এসিড সন্ত্রাসের শিকার তাদের বেশিরভাগই স্কুল কলেজের ছাত্রী বা গৃহবধূ। এটা আগে অনেক ছিল, মানে এখন আর নাই, এখন মানুষজন অনেক ভদ্র সভ্য হয়ে আসছে। এসিড সন্ত্রাসের কারণে সম্ভাবনাময় ও মেধাবী ছাত্রীদের পড়াশোনা সম্পূর্ণ বন্ধ হয়ে যাচ্ছে। আবার গৃহবধূরা শিকার হলে পুরো পরিবারে নেমে আসছে দুর্বিষহ জীবন। তাই এসিড সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে এবং মানুষকে ব্যাপারে সচেতন করতে হবে। অর্থাৎ আমাদের সবার জায়গা থেকে আমাদের এই জিনিসগুলো একটু ভালোভাবে চিন্তা করতে হবে। আমাদের আশেপাশে কেউ যেন কখনো এই ধরনের কাজ না করতে পারে, আমরা নিজেরা যেন এই কাজগুলি কখনো না করি, আমাদের সে ব্যাপারে সবাই সতর্ক থাকতে হবে। এখন এসিড ছুড়লে শাস্তিটা কি? অনেক সময় তো মিষ্টি কথায় কাজ হয় না, তখন তাদের জন্য পানিশমেন্ট দিতে হয়, তাই না? যেমন তোমার এখন স্কুলে জরিমানা করছে 50 টাকা করে, এটা কালকে থেকে কার্যকর হবে। একজন যখন ক্লাস মিস করবে পরের দিন 50 টাকা জরিমানা। এটা মানে সে যেই হোক না কেন 50 টাকা জরিমানা দিতেই হবে। স্কুলের ক্লাস মিস করলে 50 টাকা জরিমানা একদম মাস্ট। এটা কেন করছি? কারণ ওই যে অনেক সময় ভালো কথায় কাজ হয় না, কিন্তু জরিমানার ভয়ে ঠিকই দেখা যায় তখন কাজ হয়। তাহলে এরকম এসিড ছুড়লে তার শাস্তি না দিলে মিথ্যে কথা বলে বলে কাজ হয় না। অনেক সময় এসিড ছোড়া একটি মারাত্মক অপরাধ। বাংলাদেশ নারী ও শিশু নির্যাতন আইন 1995 অনুযায়ী এসিড ছোড়ার শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। তাহলে এসিড ছোড়ার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড থেকে শুরু করে মৃত্যুদণ্ডও হতে পারে। এটা কোন অনুযায়ী? 1995 সালের আইন অনুযায়ী, নারী ও শিশু নির্যাতন আইন 1995, এটা আসতে পারে যে এসিডের শাস্তি কোন আইনে আছে। নারী ও শিশু নির্যাতন আইন 1995, অবজেক্টিভ 1996 দিয়ে দিলে সেটা কিন্তু ভুল, অবজেক্টিভ এরকম করে। তাহলে 1995, যে এসিড ছুড়ে সে একদিকে যেমন অন্যের জীবন ধ্বংস করে দিচ্ছে, অন্যদিকে নিজেও কঠোর শাস্তির হাত থেকে বাঁচতে পারতেছে না। এখন মনে করো সে রাগের বসে ক্ষোভে বা হচ্ছে একদম পাগল হয়ে হচ্ছে সে এসিড মেরে দিছে, মানে সে ভাবছে আমি যারা এসিড মারলাম তার তো একটা মুখ টুক জ্বলছিল, তার একটা ক্ষতি করে ফেললাম, কিন্তু আলটিমেটলি সে কিন্তু তার নিজেরও ক্ষতি করলো। কারণ এতদিন পর্যন্ত, আজ পর্যন্ত বাংলাদেশে যতজনই এসিড মারছে সবারই শাস্তি হয়েছে, মানে কেউ এসিড মেরে হাত থেকে রক্ষা পায় নাই। মানে সে যত দূরে পলাই থাকুক যাই করুক না কেন কঠিন শাস্তি হয়েছে সবারই। হয়তো বাকি জীবন জেলখানায় বন্ধু জীবন কাটাতে হচ্ছে, অথবা মানে তার ফাঁসি হচ্ছে। যারা সাধারণ মানুষের কাছে এত সহজে এসিড বিক্রি করে তাদেরকেও সতর্ক করতে হবে কিংবা শাস্তি দিতে হবে। এসিড তো সবাইকে বিক্রি করাও ঠিক না। এখন এসিড যেকোনো জায়গায় তারা কিনতেও পারা যায় না। একই সাথে এসিড আক্রান্ত হলে তাকে কিভাবে প্রতিরক্ষা করতে হবে, যেমন পানি দিয়ে ধুয়ে ফেলা, সেই ব্যাপারটা সবাইকে জানিয়ে দিতে পারছে ইত্যাদি ইত্যাদি গেল। এখন আসো নির্দেশক ব্যবহার করে বিভিন্ন বস্তুর অম্লত্ব ও ক্ষারকত্ব শনাক্তকরণ। তাহলে অম্লত্ব ও ক্ষারকত্ব শনাক্তকরণ করতে হলে আমাকে প্রথমে বুঝতে হবে একটা জিনিসের অম্লত্ব কি অথবা একটা জিনিসের ক্ষারকত্ব কি। একটা জিনিসের অম্লত্ব কি, একটা জিনিসের ক্ষারকত্ব কি। যেমন বলে ছাত্রত্ব, ছাত্রত্ব মানে হচ্ছে সে কেমন ছাত্র এটা বোঝায়। ছাত্রত্ব মানে হচ্ছে সে কেমন ছাত্র এটা বোঝায়। এরকম অম্লত্ব, অম্লত্ব বলতে বোঝায় হচ্ছে এটা কেমন অম্ল। অম্লর সহজ বাংলা হচ্ছে এসিড। অম্ল মানে কি? এসিড। এতক্ষণ আমরা যেটা পড়ছি এটাই অম্ল। অম্ল একটু তারা আর কি কঠিন ভাষায় বলতেছে। অম্ল মানে হচ্ছে এসিড। তাহলে একটা এসিডের অম্লত্ব বলতে বোঝায় ওই এসিডটা কত বেশি শক্তিশালী, ওই এসিডটা কত বেশি শক্তিশালী, অর্থাৎ কত বেশি হাইড্রোজেন আয়ন সে দিতে পারবে। যেই অ্যাসিড যত বেশি হাইড্রোজেন আয়ন দিতে পারবে সেই অ্যাসিড হচ্ছে তত বেশি শক্তিশালী। যেই অ্যাসিডটা যত বেশি হাইড্রোজেন আয়ন দিতে পারবে সেই অ্যাসিডটা হচ্ছে তত বেশি শক্তিশালী।
আচ্ছা, অনুরূপ ভাবে হচ্ছে ক্ষারকত্ব আছে। ক্ষারকত্ব হচ্ছে যে যত বেশি ক্ষারীয় সেটা হচ্ছে তার ক্ষারকত্ব। ক্ষারক নিয়ে আমাদের একটু পরে আলোচনা আছে ডিটেলস। আগের শ্রেণীতে তোমরা বেশ কয়েকটি ফুলের নির্যাস তৈরি করছো এবং এদেরকে নির্দেশক হিসেবে ব্যবহার করে এসিড ও ক্ষারক শনাক্ত করেছো। এখন এসব নির্দেশক দিয়ে আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত কিছু জিনিসের অম্লত্ব ক্ষারকত্ব পরীক্ষা করতে পারি। যেমন একটা কাজ দিছে, টুথপেস্টের অম্লত্ব ও ক্ষারকত্ব নির্ণয় করো। এটা তোমরা বাসায় নিজেরাও টেস্ট করে দেখতে পারো, যে আমরা একটা টুথপেস্ট নিব, সেটা নিয়ে দেখবো যে এটা ক্ষারক না অম্ল। এর জন্য তোমার কি কি লাগবে? টুথপেস্ট লাগবে, টুথপেস্ট তো সবারই আছে বাসায়। এরপর হচ্ছে লিটমাস পেপার। লিটমাস পেপার বা লিটমাস কাগজ, এটা একটা দোকানে গেলে পাওয়া যায়। এই যে এরকম এরকম একটা চিকন পেপার থাকে। এটা এসিডের মধ্যে দিলে এক কালার হয়ে যায়, ক্ষারের মধ্যে দিলে আরেক কালার হয়ে যায়। এসিডে দিলে লাল হয়ে যাবে, ক্ষারে হলে নীল হয়ে যাবে। তো বিকার বা কাচের বোতল লাগবে বা গ্লাস লাগবে, ফুলের নির্যাস লাগবে, নাড়ানি লাগবে, পানি লাগবে, চিনি লাগবে, ইত্যাদি। এরপরে কি বলছে কিভাবে টেস্ট করবা? এই যে একটা বিকার নিলা, এই বিকারের মধ্যে তুমি 4-5 গ্রাম টুথপেস্ট নেবা, একটু টুথপেস্ট বিকারের মধ্যে দিয়ে দিলা। এরপর একটু পানি দিলা, পানি দিয়ে মানে হচ্ছে টুথপেস্টটাকে ভালোভাবে নাড়ানো মিশানোর জন্য। পানি না দিলেও হয়তো, এটা অন্যভাবে করা যেত, কিন্তু তারপরে বইয়ের পদ্ধতিটা আমরা একটু দেখি, অত পরে আর একটা বলতেছি আমি। টুথপেস্ট নিলে এখানে কিছু পানি নিলা, কতটুকু? 5-10 সিসি। সিসি মানে সেন্টিমিটার কিউব। ওই দেখবা সিরিঞ্জ, মানে ইনজেকশন দেওয়ার যে সিরিঞ্জ আছে, সিরিঞ্জের গায়ে দাগ কাটা কাটা লেখা থাকে 5 সিসি, 10 সিসি, এরকম আর কি। বিশুদ্ধ পানি যোগ করে ভালোভাবে নাড়ানি দিয়ে নাড়ানি দাও, মিশ্রণটাকে কিছুক্ষণ রেখে দাও। এবার চিমটা দিয়ে প্রথমে নীল লিটমাস কাগজ বিকারের মিশ্রণে ডোবাও। এই যে নীল লিটমাস কাগজটা আছে, এই বিকারের মধ্যে তুমি এটা দিয়ে দিলাম। এ সময় এর বর্ণ পরিবর্তন লক্ষ্য করো, দেখো এটা কালার টালার চেঞ্জ হয় কিনা। একইভাবে লাল লিটমাস কাগজ ডুবিয়ে বর্ণ পরিবর্তন লক্ষ্য করো। লাল লিটমাস ডুবাইলা, তখন দেখো কোনো কালার চেঞ্জ হয় না। তোমরা কি দেখতে পেলে? লাল লিটমাস কাগজের রং পরিবর্তন হয়ে নীল হলো, আর নীল লিটমাসের কোনো পরিবর্তন হলো না। অর্থাৎ তোমার হচ্ছে লাল লিটমাস কাগজ যেটা ছিল সেটা পরিবর্তন হয়ে নীল হয়ে গেছে, আর নীল লিটমাসের কোনো পরিবর্তন হলো না। অর্থাৎ টুথপেস্ট হলো ক্ষারীয় পদার্থ। লিখো, সবাই কাগজে লিখো, ক্ষার, ক্ষার লাল লিটমাসকে, ক্ষার লাল লিটমাসকে নীল করে। সবাই লিখে রাখো, ক্ষার যেটা, সে একটা লাল লিটমাসকে নীল করে। এরপর আবার লেখো, ক্ষার নীল লিটমাসকে কোনো পরিবর্তন করে না। এই দুটো লাইন লিখে রাখো। আমি বলতেছি এখান থেকে লিখো, দেখে লিখে লেখা বোঝা যাবে না হয়তো খুব একটা। ক্ষার হচ্ছে লাল লিটমাস যদি থাকে সেটাকে নীল করে ফেলে, কিন্তু নীল লিটমাসের কোনো পরিবর্তন করে না। এই লাইনটা লিখো আগে। ক্ষার লাল লিটমাসকে নীল করে, কিন্তু নীল লিটমাসের কোনো পরিবর্তন করে না। লিখছো সবাই? ওকে, এখন নিচে আবার লিখো অম্ল বা অ্যাসিড। অম্ল মানেই কিন্তু অ্যাসিড। লিখো, অম্ল নীল লিটমাসকে লাল করে। নীল লিটমাসকে লাল করে। অম্ল নীল লিটমাসকে লাল করে। তার নিচে আবার লিখবা, অম্ল লাল লিটমাসকে
কোনো পরিবর্তন করে না। অম্ল লাল লিটমাসকে কোনো পরিবর্তন করে না, কিন্তু নীল লিটমাসকে লাল বানায় ফেলে। দুইটার দুইটা ধর্ম আছে। ওকে, সবাই লেখছো? তাহলে এখানে যেহেতু লাল লিটমাস কাগজের কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু নীল লিটমাসটা, সরি, লাল লিটমাস কাগজটা নীল হয়ে গেছে, আবার নীল লিটমাসের কোনো পরিবর্তন হয় নাই, লাল যে নীল হয়েছে তার মানে এটা হচ্ছে একটা ক্ষার, তাহলে এই টুথপেস্ট হচ্ছে ক্ষারীয় পদার্থ। এবার একটি টেস্ট টিউবে টুথপেস্টের 1-2 মিলিলিটার পরিমাণ নিয়ে তাতে সবজি ও ফুলের নির্যাস যোগ করে দেখো কি পরিবর্তন হয়। এখানে একটা সবজি বা ফুলের নির্যাস তোমরা দিয়ে দেখো কেমন হয়, তাহলে বুঝবা। এটা খুব একটা ইম্পর্টেন্ট না। এরপরে বলছে বিভিন্ন রকম পানীয় ও ফলের রসের অম্লত্ব ক্ষারকত্ব নির্ণয়। বিভিন্ন রকম পানীয়, পানীয় মানে কি? 7 আপ, আরসি কোলা, মানে এগুলো যা খায় এগুলো হচ্ছে লিকুইড জাতীয় যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে পানীয়। অথবা আমরা ফলের রস নিলাম, নিয়ে আমরা হচ্ছে একটু দেখবো যে হচ্ছে এখানে এটা আসলে কেমন, অ্যাসিড না ক্ষার, এটা আমরা দেখবো একটু। এই জন্য আমাদের কি কি নিতে হবে? নানা রকম পানীয় নিতে হবে, ফলের জুস, আম, লিচু ইত্যাদির জুস নিলা, একটা বিকার নিলা, লিটমাস কাগজ নিলা, ফুলের নির্যাস নিলা। প্রথমে বিকারে বা কাঁচের বোতলে একে একে পানীয় নাও এবং লাল ও নীল লিটমাস কাগজ ডুবাও। প্রথমে মনে করো তুমি একটা 7 আপ নিলা, এটার ভিতরে 7 আপ নিয়ে তুমি লাল লিটমাস দিলা, কি হবে? এরপরে হচ্ছে তুমি নীল লিটমাস দিলা, কি হবে? এখন 7 আপের ভিতরে কি থাকে বলছিলাম তোমাদেরকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। তার মানে 7 আপের হচ্ছে ভিতরে থাকে হচ্ছে কি? অ্যাসিড। তাহলে অ্যাসিড কি করবে? নীল লিটমাসকে লাল করবে না লাল লিটমাসকে নীল করবে? বলো, অ্যাসিড নীলকে লাল করবে না লালকে নীল করবে? স্ক্রিন দেখা না গেলে কেটে দিয়ে আবার ঢুকো একটু। অ্যাসিড নীল লিটমাসকে লাল করবে না লাল লিটমাসকে নীল করবে? সবাই বলো দেখে। আতাউল্লাহ, হয় নাই। অ্যাসিড তো এটা, অ্যাসিড। দেখো আমি একটু আগে লিখছি, তোমাদের খাতায় তো লেখা আছে, দেখো দেখে বলো। এই যে অম্ল মানেই তো অ্যাসিড, নীল লিটমাসকে লাল করে। কি করবে? নীলকে লাল করবে। তাহলে হচ্ছে 7 আপের ভিতর দিলে দেখবা সেখানে নীল লিটমাস একটু লাল হয়ে গেছে, তখন বুঝবো এটা হচ্ছে অ্যাসিড। কিন্তু আবার লাল লিটমাস দেখবা, দেখবা লাল লিটমাসের কোনো পরিবর্তনই হবে না। এরপর তুমি হচ্ছে একটু মাল্টার জুস নেও, মাল্টার জুসের ভিতর কি থাকে? অ্যাসিড থাকে। তাহলে মাল্টার জুসের ভিতর যদি অ্যাসিড থাকে তাহলে সেটাও দেখবা নীল থেকে লাল হয়ে গেছে, কিন্তু লালের কোনো পরিবর্তন হচ্ছে না। এরপর তুমি একটু চুনের পানি নাও, চুনের পানি। ওই দাদি নানিরা চুন খায় না, এই চুনের একটু পানি নাও। এটার মধ্যে দেখবা আবার লালটা দিলে কিছু নীল হয়ে যাবে, কিন্তু নীলটার আবার কিছু হবে না, তার মানে ওটা হচ্ছে ক্ষারীয়। এই আর কি। এরপরে হচ্ছে পাকস্থলীতে অ্যাসিডিটির কারণ ও সঠিক খাদ্য নির্বাচন। এই টপিক পরে আমরা শেষ করে দেবো, হ্যাঁ? এই টপিক পরে আমরা আজকের ক্লাস শেষ করে দিব। তারপর আমরা এরপর আর 2টা ক্লাস নেব, 2টা ক্লাস নিয়ে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। পাকস্থলীতে অ্যাসিডিটি কেন হয়? দেখো একটু প্রথমে পড়ি, পরে আমি আরো বুঝাই দিচ্ছি। তোমরা জানো পাকস্থলীতে খাদ্য হজম করার জন্য আমাদের সবার হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন হয়। আমরা আগেই বলছি, আমরা যদি পাকস্থলীতে খাদ্য হজম করতে চাই তার জন্য আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগে। এই জন্য যখন আমরা ভারী খাবার খাই, মাছ মাংস বিয়েতে খাইটাই আসছি, তখন দেখা যাচ্ছে সে পেটে যে পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে তো সব হজম হচ্ছে না। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে যদি হচ্ছে সব হজম না হয়, তখন আমরা একটু এক্সট্রা হিসেবে কি খাই? একটু 7 আপ খাই ফেলি, তখন কিন্তু আরেকটু অ্যাসিড আসে, হাইড্রোক্লোরিক অ্যাসিড আসে খাবারটাকে হজম করে ফেলে। তাহলে এটা সুন্দর একটা অবজেক্টিভ, পাকস্থলীতে খাদ্য হজম করার জন্য আমাদের কোন অ্যাসিডের প্রয়োজন হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন হয়।
এবং সেটি নিজে থেকে আমাদের পাকস্থলীতে তৈরি হয়। নরমালি হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আমাদের পাকস্থলীতে থাকে, ওইখানে কন্টিনিউ তৈরি হয়। কোনো কারণে যদি এই অ্যাসিডের মাত্রা বেড়ে যায়, তখন সেই অবস্থাকেই আমরা পাকস্থলীর অ্যাসিডিটি বলি। তখন সেটাকে বলতেছি কি আমরা, ওই গ্যাস হয়েছে, সহজভাবে বলি কি গ্যাস হয়েছে। সহজভাবে বুঝো, তোমরা যখন সকালে খাওয়া দাওয়া না করে আসো, ধরো স্কুলে আসছো খাওয়া দাওয়া করে আসো নাই, অনেকদিন, একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন দেখা যাচ্ছে ডেলি সকালে না খায় খায় চলে আসো, এরপরেই কিন্তু গ্যাসের সমস্যাটা বাজে। কেন গ্যাসের সমস্যা বাজে? তোমার পেটের ভিতর কিন্তু অ্যাসিড একটু 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 করে উৎপাদন হইতেই আছে। অ্যাসিড কি করতেছে? উৎপাদন হচ্ছে। তুমি খাইলেও অ্যাসিড উৎপাদন হবে, তুমি না খাইলেও অ্যাসিড উৎপাদন হবে। এখন তুমি যদি খাও, তখন ওই তোমার পেটের ভিতর যে অ্যাসিডটা ছিল, সেই অ্যাসিডটা কি করে? সেই অ্যাসিড ওই খাবারটাকে হজম করে ফেলে। তার মানে অ্যাসিড একটা কাজে লেগে থাকে। অ্যাসিডের কাজ কি? খাবারটাকে হজম করা। তোমার পেটের ভিতর যে অ্যাসিডটা উৎপন্ন হয়েছে, সেই অ্যাসিডটা তোমার পেটের ভিতরে খাবারকে হজম করতেছে। এখন তুমি সকালে তো বাসা থেকে খাইয়া আসো নাই, অ্যাসিড তো উৎপন্ন হয়েছে। এখন এই বেটা তাহলে এখন কারে হজম করবে? কারণ সে তো, তোমার পেটে তো কোনো খাবার নাই, সে তো হজম করতে পারতেছে না। তখন সে তোমার পেটের যে মাংস আছে বা পেটের ভিতর যে আছে, ওইটাকেই হজম করার চেষ্টা করে, 1 নম্বর। অথবা যখন হচ্ছে তোমার সে কোনো কিছু খাবার পাইতেছে না, তার পরিমাণ তো আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এতক্ষণ তো সে যখন খাবার হজম করতো, হজম করার জন্য সে একটু ব্যবহার হয়ে যেত। এখন তো হচ্ছে সে ই করতে পারতেছে না, এই কি বলে, আচ্ছা আমি তো এই কাজটা তোমাদের কালকেও না করছি আমি। গ্রুপে বলছি আমি ছাড়া কোনো কথা বলবো না। যেমন কালকে তোমাদের ওই যে আড্ডার ক্লাস নিব, এখানে তোমরা হচ্ছে 20 মিনিট আড্ডা দিব, যার যা মন চায় যত কথা আছে সব কথা বলে, কোনো নিষেধ করবো না। ওকে, খেয়াল করো যে এই যে মনে করো হচ্ছে, তাহলে পেটে যে তোমার হচ্ছে যে অ্যাসিডটা উৎপন্ন হচ্ছে, পেটে তো খাবার নাই, সে তো তাহলে এখানে কাউকে হজম করতে পারতেছে না। আস্তে আস্তে এই অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায়। যখন এই অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায়, তখনই হচ্ছে পেটে অ্যাসিডিটির সৃষ্টি হয়, গ্যাসের সমস্যা হয়। তখন এই অ্যাসিডটা কমানোর জন্য অ্যান্টাসিড ওষুধ খাইতে হয়। তখন এই অ্যাসিডটাকে কমানোর জন্য কি করতে হয়? আমাদের গ্যাসের ওষুধ খেতে হয়। দেখি আমরা বই থেকে একটু পড়ি। এবং সেটি নিজে থেকে পাকস্থলী তৈরি হয়। কোনো কারণে যদি এই অ্যাসিডের মাত্রা বেড়ে যায়, তখন সেই অবস্থাকে আমরা পাকস্থলীর অ্যাসিডিটি বলি। এখন প্রশ্ন হলো, কখন এবং কি কি কারণে পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণটা বেড়ে যেতে পারে? নানা কারণে পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণ বেড়ে যেতে পারে, যার মধ্যে অন্যতম হচ্ছে খাদ্যদ্রব্য। তোমরা নিজেরা পড়তে গিয়ে দেখছো যে আমরা যেসব পানীয় আর ফলের রস পান করি, তার প্রায় সবই হচ্ছে অম্ল। কাজে এসব পানীয় বেশি মাত্রায় পান করলে বা খালি পেটে পান করলে সেটা অ্যাসিডিটি সৃষ্টি করে। এখন তোমার পেটে তো এমনি আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এর মধ্যে তুমি সকালে ঘুম থেকে ওটা খালি পেটে খেলে 7 আপ, তাহলে পেটের ভিতরে অ্যাসিড, খাইলাও তুমি আরো অ্যাসিড, তাহলে পেট পুরোটাই কি হয়ে গেল? অ্যাসিড হয়ে গেল। তো তখন এটা অ্যাসিডিটি সৃষ্টি করে। এছাড়া অত্যধিক পরিমাণে যদি চা টা খাওয়া হয়, তাহলেও সেগুলি পেটে অ্যাসিডিটি সৃষ্টি করে। ভাজা পোড়া তেলযুক্ত চর্বিযুক্ত খাবার খেলে সেটাও অ্যাসিডিটি বাড়ায় দেয়। বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী পেঁয়াজ, রসুন, মরিচ এবং অন্যান্য অতিরিক্ত মশলা, খাবার, চকলেট এগুলো অ্যাসিডিটি তৈরির কারণ। তাহলে এগুলো একটু জাস্ট পড়লা আর কি, অ্যাসিডিটি কেন হয়। নানা কারণে পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণ বেড়ে যেতে পারে। এখানে তোমার বেশ কিছু দেখাইছে আর কি। খাদ্য ছাড়াও আরো কিছু কারণে অ্যাসিডিটি বেড়ে যেতে পারে। এর মধ্যে একটি হলো দুশ্চিন্তা। রাতে যদি ঘুম কম হয়, তুমি যদি টেনশন করো, তাহলে দেখবা গ্যাসের প্রবলেম বেড়ে গেছে। নিয়মিত সময় মতো খাবার না খাওয়া কিংবা প্রয়োজন মাফিক ঘুম না হলেও অ্যাসিডিটি বাড়ানো হতে পারে। আবার কখনো কখনো ব্যাকটেরিয়া জনিত সংক্রমণ অ্যাসিডিটির কারণ হতে পারে। এগুলো আসলে বোঝানো কিছু না। দেখবো অনেকে তারা ঠিক মতো রাতে ঘুম হয় না, রাতে ঘুমায় না, সারা রাত জায়গা থেকে মোবাইল চালায়, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার চালাচ্ছে, এতে দেখবে গ্যাসের প্রবলেম বাড়তেছে। এখন তুমি যে টাইমলি খাবার না খাও, তাহলেও অ্যাসিড হবে। কেন? তোমার একটা নির্দিষ্ট সময় তোমার পেটে কিন্তু সবসময় যে অ্যাসিড হবে এমন না। সে জানে তুমি কখন খাবারটা খাচ্ছ, সকালে এই সময় খাবার টাইম, ওই সময় একবার অ্যাসিড বেশি নির্গত হয়। আবার তুমি ডেলি দুপুর বেলা খাও, ওই সময় অ্যাসিড নির্গত হবে। আবার রাতে যে টাইমে খাও, ওই সময় বেশি অ্যাসিড নির্গত হবে। এখন তুমি যদি এক এক দিন এক এক সময়ে খাও, এখন পেট তো আর পণ্ডিত না, সে তো আর মুখস্থ করে বসে রয়েছে না তুমি কোন দিন কখন খাবা। সে কিন্তু তোমাকে দেখে দেখেই শিখবে। তুমি ডেইলি যদি এক টাইমে খাও, সে তখন বুঝে যাবে তুমি কখন খাবা, সে এটা বুঝে ওই অনুযায়ী সে অ্যাসিড সৃষ্টি করবে। এখন তুমি যদি এক এক দিন এক এক টাইমে খাও, তখন তো আর এই বেচারা বুঝবে না যে তুমি আজকে কখন খাবা, কালকে কখন খাবা।
তখন সে ঠিকভাবে ওই অ্যাসিড কোন টাইমে, সে ওই অ্যাসিড তৈরি করার টাইম বোঝে না, সে যে কোনো সময় অ্যাসিড তৈরি করে ফেলে। সে অ্যাসিড তৈরি করছে, তোমার পেটে খাবার নেই, এই গ্যাসের প্রবলেম বেড়ে যাবে, ঘুমটুম কম হলে অ্যাসিডিটি হয়। এরপরে বলছে এখন প্রশ্ন হলো কিভাবে উপযুক্ত খাদ্য নির্বাচন করে অ্যাসিডিটির হাত থেকে রেহাই পাওয়া যাবে। এগুলো জাস্ট মানে একটু রিডিং পড়লেই হবে তোমরা। প্রথমত যেসব খাদ্যদ্রব্য বা পানির কারণে অ্যাসিডিটি হয় সেগুলো অতিরিক্ত গ্রহণ না করে পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে এবং প্রয়োজন হলে সাময়িকভাবে ওই খাদ্য গ্রহণ থেকে বিরত থাকতে হবে। অর্থাৎ 7 আপ, পার্সিকুলা, পেপসি বেশি বেশি খাইতে হবে, তাই না? সকালে খালি পেটে 7 আপ খাওয়া, রাতে ঘুমানোর সময় 1 গ্লাস 7 আপ খাওয়া, নাকি? এগুলি করা যাবে না, এগুলি করলে হচ্ছে অ্যাসিডিটি বেশি হয়, এগুলি করা যাবে না। খাবার হচ্ছে তেল কম দিতে হবে, মশলা কম দিতে হবে। ওকে। 2 নম্বর হচ্ছে যারা অ্যাসিড কমাইতে পারে এরকম খাবার একটু বেশি বেশি খাইতে হবে। প্রথম যেটা বললাম, এই অ্যাসিডিটি হয়, এই যে কোমল পানীয় টানীয় অ্যাসিড ইত্যাদি ইত্যাদি, যেগুলো কম খাইতে হবে। আর কিছু খাবার আছে যারা অ্যাসিডকে ভিনিশ করে দেয়, এগুলি বেশি খাইতে হবে। বেশ কিছু খাদ্যদ্রব্য আছে যেগুলো কিছুটা ক্ষারধর্মী, ফলে অ্যাসিডিটি নিষ্ক্রিয় হতে পারে। ওইসব খাদ্যদ্রব্য গ্রহণ করে আমরা অ্যাসিডিটির হাত থেকে রক্ষা পেতে পারি। এসব খাদ্যের মধ্যে রয়েছে বেশিরভাগ শাক সবজি, যেমন ব্রোকলি, পুঁই শাক, পালং শাক, গাজর, সিম, বিট, লেটুস পাতা, মাশরুম, ভুট্টা, আলু, ফুলকপি। তাহলে এগুলি বেশি বেশি খাইতে হবে, এগুলি খাইলে অ্যাসিড কমবে। আবার কিছু খাদ্যশস্য যেমন ডাল, মিষ্টি, ভুট্টা, যেগুলো অ্যাসিডিটি কমাতে সাহায্য করে। দুধ জাতীয় খাবারের মধ্যে সয়া মাখন, ছাগলের দুধ থেকে তৈরি মাখন, সয়া দুধ, বাদাম দুধ, এগুলি ক্ষারধর্মী, যা অ্যাসিডিটি কমাতে পারে। তাহলে এগুলি অ্যাসিড কমায়। নানা রকমের বাদাম, হার্বাল চা, সবুজ চা, আদা চা খেয়ে অতিরিক্ত অ্যাসিড কমানো যায়। ওকে, তাহলে আমাদের আপাতত আজকে এই টপিকের এই পর্যন্ত আমাদের আলোচনা। তোমরা চাইলে এখন 10 মিনিট বা 5 মিনিটের জন্য মাইক দিতে পারি, তোমরা চাইলে গল্প করতে পারো এমনি, এটা সবাই কমন গল্প আর কি। যার যা মন চাবে সে হচ্ছে লিভ নিয়ে ফেলবা, আর যারা মন চাবে হচ্ছে 4-5 মিনিট কথা বলা, 4-5 মিনিট কথা বলবা। আর আগামীকাল আমরা একটা গল্পের ক্লাসই রাখবো, 20 মিনিট, ক্লাস 10 এর ছেলেদের জন্য শুধু গল্পের জন্য একটা ক্লাস রাখবো। পিএইচ এর মান জানার প্রয়োজনীয়তা, দেখি পরের টপিক গুলি কি কি আছে আমাদের। তোমাদের 19 এর বিজ্ঞান পড়াচ্ছি, বিজ্ঞানও পড়াচ্ছি 10-15 বছর পরে। হ্যাঁ, আচ্ছা বেশি কিছু নাই, আর 2-3টা ক্লাস নিলে শেষ হয়ে যাবে। দেখি চেষ্টা করবো 2টা ক্লাসে শেষ করতে, না পারলে 3টা ক্লাসে শেষ করে দেবো। আজকে যা পড়াইছি কালকে কিন্তু এগুলো রিপিট করবো না। তোমরা কি করবা, এখন তো হচ্ছে বই থেকে একটু রিডিং করে ফেলবা, এখন 20 মিনিট রিডিং করে ফেলবা। আর আমি হচ্ছে কালকের ক্লাসের ভিডিওটা এখন তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ইউটিউবে এখন ভিডিওটা দিয়ে দিব, কালকের ভিডিওটা একটু দেখে নিবা। হ্যাঁ, কালকে তোমাদের রাতে বিজ্ঞান ক্লাস হবে। রাতে আজকে যে টাইমে বিজ্ঞান ক্লাস হচ্ছে কালকে এই টাইমে বিজ্ঞান ক্লাস হবে, সমস্যা নাই। আর হচ্ছে কি বলে, আর দ্বিতীয়ত হচ্ছে বিকালবেলা হচ্ছে সায়েন্সের ক্লাস নিব, সেটা অন্য বিষয়, সমস্যা নেই। 4টা 45 ক্লাস হচ্ছে সায়েন্সের, হচ্ছে সেটা রসায়ন ক্লাস, আর্টসের না, এটা শুধু সায়েন্সের হচ্ছে রসায়ন ক্লাস। আর রাতে যে টাইমে তোমাদের ক্লাস হচ্ছে তোমাদের কালকে এই টাইমে ক্লাস হবে। ঠিক আছে, তোমরা এখন তাহলে হচ্ছে যারা যারা লিভ নিতে চাও লিভ নিতে পারো, কোনো সমস্যা নাই।